বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ইতিপূর্বে তোমাদেরকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের 2টি লেকচার দিয়েছি। আজকে এটা তৃতীয় লেকচার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখেছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তারপরে আমরা দেখব অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন মহাকর্ষ বল কি সেটা আমরা সবাই জানি যে কোনো এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুইটা বস্তু পরস্পরকে যেই বলে আকর্ষণ করে সেটাকে আমরা বলে থাকি মহাকর্ষ বল। মহাকর্ষ বল কিন্তু আকর্ষণধর্মী বল। অন্যান্য বল আকর্ষণধর্মীয় হতে পারে, বিকর্ষণধর্মীয় হতে পারে, বাট মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী বল। তো মহাকর্ষ বল কি সেটা আমরা জানি। তো এখন আমরা একটা চিত্র দেখি। এখানে আমরা ধরে নিলাম যে এই পি বিন্দুতে ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে। এখন এইখান থেকে আর দূরত্বে কিউ বিন্দুতে এম ভরের আরেকটি বস্তু অবস্থিত। ঠিক আছে, স্মল এম ভরের আরেকটি বস্তু অবস্থিত। এখন মহাকর্ষ সূত্র অনুসারে তাদের মধ্যকার আকর্ষণ বল কি হবে? তো সূত্রটা আমরা জানি যে F ইকুয়াল টু এম এম ডিভাইড বাই আর স্কোয়ার, আর ক্যাপিটাল জি যেটা আসছে সেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। এখানে আমরা একটা নেগেটিভ সাইন দিয়েছি, কারণটা হলো নেগেটিভ সাইন দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এটা আকর্ষণধর্মী, অর্থাৎ এই ক্যাপিটাল এম এর দিকে এই এফটা কাজ করছে, আকর্ষণ করছে। তো এম ভরের যে বস্তুটি সেটাকে আমরা যদি কিউ বিন্দু থেকে আর বিন্দুর দিকে নিয়ে আসি এবং খুব অল্প পরিমাণ সরিয়ে ডি আর দূরত্বে সরিয়ে যদি আর বিন্দুতে নিয়ে আসি, তাহলে এখানে মহাকর্ষ বল দ্বারা এখানে কাজ হবে কিনা। আমরা ইতিপূর্বে জানি যে কাজ মানেই হলো এখানে ফোর্স থাকতে হবে এবং ফোর্সের দিকে তার সরণ থাকতে হবে, তাহলেই কাজ হবে। তো এখানে অলরেডি একটা ফোর্স কাজ করছে যেটাকে আমরা মহাকর্ষ বল বলি, এবং এইদিকে আমরা যেহেতু দূরত্ব সরিয়ে নিয়ে আসছি তাহলে এখানে ডেফিনেটলি কাজ হবে। এবং এখানে যেহেতু আমরা অল্প পরিমাণ সরিয়েছি তাহলে এখানে কাজটাও আমরা অল্প পরিমাণ পাবো, সে কারণে এটাকে আমরা ডি ডাব্লিউ ধরেছি। ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি আর কস 0 ডিগ্রি, যেহেতু মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এখানে একই দিকে কাজ করছে, তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি আর, এইটা আমরা পাচ্ছি। এখন চিত্রটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে আমাদের যে দূরত্বটা ছিল পূর্ববর্তীতে, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা আর ধরেছিলাম এবং এখান থেকে আমরা ডি আর সরিয়ে আর বিন্দুতে নিয়ে এসেছিলাম। এখন আমরা বলতে পারি যে কিউ বিন্দুতে যে দূরত্বটা ছিল সেটাকে যদি আমরা আর এ ধরি, আর বর্তমানে আমরা যেখানে নিয়ে আসতে চাচ্ছি অর্থাৎ আর বিন্দুতে এইটাকে আমরা আর বি যদি ধরি, তাহলে এই দূরত্বের মধ্যে আমাদের মহাকর্ষ বল অর্থাৎ আর এ থেকে যদি বস্তুটাকে আমি আর বিতে নিয়ে আসতে চাই, তাহলে মহাকর্ষ বল দ্বারা কি পরিমাণ কাজ হবে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো সেই কাজটাকে আমরা ডাব্লিউ এ বি ধরে নিলাম। এখন যেহেতু আমরা আর এ থেকে আর বিতে নিয়ে আসতে চাচ্ছি, সেই কারণে এটাকে আমরা ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দিলাম আর এ থেকে আর বি পর্যন্ত। এখানে এফ ডি আর হলো গিয়ে কৃত কাজ, যেহেতু এফ হলো গিয়ে মহাকর্ষ বল আর ডি আর যে অল্প দূরত্ব আমরা সরাচ্ছি সেটা। তো এফ এর যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা বসাই তাহলে জি এম এম বাই আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা জানি যে জি এটা একটা কনস্ট্যান্ট, এম এবং এম দুইটাই কনস্ট্যান্ট, কারণ দূরত্ব চেঞ্জ হলে ভরের কোনো চেঞ্জ হয় না, সেই কারণে এগুলোকে আমরা ধ্রুবক হিসেবে বলতে পারি।
আর ধ্রুবকের যেহেতু ইন্টিগ্রেশন হয় না সেই কারণে এটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আওতার বাইরে আমরা নিয়ে আসলাম। তাহলে মাইনাস জি এম এম এখানে আছে, আর তাহলে থেকে যাচ্ছে কি 1/r স্কোয়ার, 1/r স্কোয়ার। তাহলে 1/r স্কোয়ারকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এখন 1/r স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে -1/r হয়। এখন এটা কিভাবে হয় সেটার ব্যাখ্যায় যদি আমরা আসি, তাহলে সেদিকে আমরা একটু খেয়াল করি যে এইখান থেকে ইন্টিগ্রেশন করে এইটা কিভাবে আসলো। দেখো যে এই জিনিসটাকে আমরা আলাদা রাফ হিসাবে দেখাচ্ছি, যে এখানে ইন্টিগ্রেশন যদি করা হয় 1/r স্কোয়ার dr, তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে r টু দি পাওয়ার -2 এইভাবে লিখতে পারি। এখন আমরা একটা সূত্র জানি, যে ইন্টিগ্রেশনের সূত্র, যে x টু দি পাওয়ার m dx, এটাকে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই m+1, এটা হলো ইন্টিগ্রেশনের সূত্র। এখন এই যে পাওয়ার যেটা আছে এটা যদি মাইনাস থাকতো x টু দি পাওয়ার -m, তাহলে ইন্টিগ্রেশনের সূত্রটা কি হতো, x টু দি পাওয়ার -m+1 ডিভাইডেড বাই -m+1। তাহলে এই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে r টু দি পাওয়ার -2+1 ডিভাইডেড বাই -2+1, তাহলে r টু দি পাওয়ার এখানে উপরে কি থাকছে, উপরে থাকছে হলো -1, নিচে থাকছে -1, অর্থাৎ আলটিমেটলি আমরা পাচ্ছি r টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1। এখন নিচের যে -1টা আছে, এই নিচের -1টাকে আমরা মাইনাস হিসেবে বলতে পারি, তাই না? নিচে থাকা যে কথা উপরে থাকা একই কথা, অর্থাৎ এটাকে আমরা মাইনাস হিসেবে বলতে পারি, আর r টু দি পাওয়ার -1। এখন r টু দি পাওয়ার -1 মানে কি, এটা হলো 1/r, তাই না? তাহলে আমরা পাচ্ছি -1/r। তাহলে আমরা সেটাই বলতে চাচ্ছি যে 1/r স্কোয়ার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করি বা যুগজীকরণ করি, তাহলে আমরা পাচ্ছি -1/r। যেহেতু এখানে লিমিট আছে, লিমিট থাকলে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটার নিচের প্রান্ত এবং উপরের প্রান্তে আবার লিমিটের ভ্যালুটা বসাতে হয়। তাহলে এখানে আর এ, এখানে আর বি। তো ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী এখানে আর বির ভ্যালুটাকে আমরা এখানে আর এর জায়গায় একবার রিপ্লেস করব, দেন সূত্রের মাইনাস, তারপরে আর এর ভ্যালুটাকে আবার আর এর জায়গাতে রিপ্লেস করব। তাহলে যেহেতু আমরা পাচ্ছি এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে আমরা পাবো 1/rb - 1/ra। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, যেটাকে আমরা WAB বলছি, AB বলছি এই কারণে যে A বিন্দু থেকে B বিন্দুতে নিয়ে আসা হচ্ছে, তাহলে সেটার মান হলো GMM 1/rb - 1/ra। তাহলে এটা হলো গিয়ে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে মহাকর্ষ বল দ্বারা কাজ কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়। তো এই জায়গাটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, অর্থাৎ দূরত্বটাকে, যেহেতু জিএমএম কনস্ট্যান্ট, তাহলে 1/rb আর 1/ra এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কাজটা কখন ধনাত্মক, কাজটা কখন ঋণাত্মক হয়। দেখো আমরা যদি এখানে দেখি যে মহাকর্ষ বল দ্বারা কাজটা কখন ধনাত্মক হয়, যদি আমরা বলে থাকি যে আর বি আর এ থেকে ছোট হয়, অর্থাৎ 1/rb গ্রেটার দেন 1/ra হয়, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ইকুয়েশনটা যেটা আমরা দেখেছি এখানে 1/rb - 1/ra ছিল, তাহলে 1/rb যেটা, এটা যদি বড় হয় দেন 1/r এর চেয়ে, এই কন্ডিশনটার অর্থ কি? এই কন্ডিশনটার অর্থ হলো যে আর এ আর বি থেকে বড়, অর্থাৎ বস্তুটা যদি বাইরে থাকে, প্রথম যে দূরত্বটা ছিল সেটা যদি বেশি হয় পরবর্তী দূরত্বের চেয়ে, তাহলে কি হয়, কাজটা ধনাত্মক হয় এবং মহাকর্ষ বল ধনাত্মক কাজ সম্পন্ন করেছে বলে ধরে নেওয়া হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে এটা পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আমরা আমাদের উপরে থেকে যদি কোনো বস্তুকে নিচে ছেড়ে দেই, তাহলে এইখানে যে মহাকর্ষ বল দ্বারা কাজটা হচ্ছে সেটা হলো গিয়ে ধনাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ কি হবে, এটার উল্টাটা, অর্থাৎ 1/rb যদি 1/r এর চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স আর এ যদি আর বি থেকে ছোট হয়,
তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি যে ঋণাত্মক কাজের জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দুইটা বস্তু কণার মধ্যে দূরত্ব হ্রাস করা হলে, আর দ্বিতীয়টা হলো গিয়ে দূরত্ব যদি বৃদ্ধি করা হয়। অর্থাৎ এখানে এম বড় ছিল আর এখানে ক্যাপিটাল এম ছিল, যদি এদের মধ্যে দূরত্ব হ্রাস পায় তাহলে ধনাত্মক কাজ, আর এদের মধ্যে দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ঋণাত্মক কাজ। ঠিক আছে, অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে উঠাই তাহলে পৃথিবীর সাথে ওই বস্তুর দূরত্ব বাড়বে, তো বাড়লে এই ক্ষেত্রে কাজ হবে কি ঋণাত্মক কাজ। তাহলে সহজ কথায় আমরা সেটাই বলতে পারি, দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে কাজ হবে ঋণাত্মক, দূরত্ব যদি হ্রাস পায় সেটা হলে ধনাত্মক। তাহলে পৃথিবী দিয়ে যদি আমরা চিন্তা করি, কোন একটা বস্তুকে উপর থেকে যদি আমরা ভূপৃষ্ঠের দিকে আসি তাহলে সেই ক্ষেত্রে কাজটা হবে ধনাত্মক, আর ভূপৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিয়ে যাই সেই কাজটা হবে ঋণাত্মক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এটা যদি হিসাব করতে চাই, অভিকর্ষ বল দ্বারা আসলে কাজটাকে চার ভাবে আমরা ভাগ করতে পারি। যে বস্তুটিকে অভিকর্ষ বলের দিকে নিচে নামানোর ক্ষেত্রে সম্পাদিত কাজ, আবার অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠানোর ক্ষেত্রে সম্পাদিত কাজ, আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে সম্পাদিত কাজ, এবং আনত তল বরাবর বস্তুটিকে উপরে উঠানোর ক্ষেত্রে সম্পাদিত কাজ। এখানে এই চারভাবে সম্পন্নকৃত কাজের মধ্যে পরবর্তী যে দুইটা আছে যে গ এবং ঘ, এগুলা থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো ক এবং খ জাস্ট আমরা জানি, তারপরেও জাস্ট বলার জন্য এটা আমরা একটু দেখব। তো বস্তুটিকে অভিকর্ষ বলের দিকে নিচে নামানোর ক্ষেত্রে সম্পাদিত কাজ কি হবে? তাহলে এম্বরের বস্তু যদি এই উচ্চতায় থাকে তাহলে এখান থেকে যদি আমি এটাকে নিচে নামাই তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কি হবে? কৃতকাজ হবে যে বল ইন্টু সরণ, এখানে বল এফ, সরণ হলো যে উপর থেকে যেহেতু আমি এইচ দূরত্ব থেকে নামিয়ে আমরা এখানে নিয়ে এসেছি তাহলে সরণটা হলো এইচ, এফ এর ভ্যালু হলো এম জি অর্থাৎ ওজন যেটা, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে কৃতকাজ হলো এম জি এইচ। এবং এই কাজটা কি হবে? এটা ডেফিনেটলি একটা ধনাত্মক কাজ হবে যেহেতু অভিকর্ষ বলের দিকেই আমরা নিয়ে আসছি বস্তুটাকে। তাহলে সিদ্ধান্ত আমরা বলতে পারি অভিকর্ষ বলের দিকে সরণ হচ্ছে বলের অভিকর্ষ বলের দিকে অভিকর্ষ কাজ ধনাত্মক। সুতরাং পরন্ত বস্তুর উপর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সবসময় ধনাত্মক হয়ে থাকে। এবার অভিকর্ষ বস্তুটিকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠানোর ক্ষেত্রে সম্পাদিত কাজ যদি আমরা তাহলে এই ক্ষেত্রে উপরে উঠাই তাহলে একই প্রসিজার, কিন্তু যেহেতু আমরা জি এর বিরুদ্ধে এটাকে নিয়ে যাচ্ছি তাহলে কাজটাকে আমরা ঋণাত্মক ধরে নিতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম জি এইচ, এইটা আমরা বলতে পারি। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা যেহেতু স্থিতিস্থাপক বল স্প্রিং বল আমরা আগে দেখেছি, অভিকর্ষ বল এখন আমরা দেখলাম, তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পারিজনে নিয়ে আসি তাহলে কোনো পার্থক্য আছে কিনা এখানে। দেখো স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম কি যে কৃত কাজ ইকুয়াল টু আমরা বলেছিলাম যে হাফ স্থিতিস্থাপক বলের দ্বারা যে সম্পাদিত কাজ সেটা দূরত্বের বর্গের সমানুপাতিক, তাই না? অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার ছিল, তাহলে আমরা ডাব্লিউ কে প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার এটা আমরা বলতে পারি, অর্থাৎ দূরত্বের বর্গের সমানুপাতিক। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে সম্পাদিত কাজ আমরা পাচ্ছি সেটা হলো কাজের সাথে দূরত্বের সমানুপাতিক। একটু আগে আমরা পেলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, এখানে এইচটা হলো গিয়ে দূরত্ব, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ প্রপোর্শনাল টু এইচ। তাহলে একটা হলো দূরত্বের বর্গের সমানুপাতিক স্প্রিং বলের ক্ষেত্রে, আর অভিকর্ষ বলের ক্ষেত্রে সেটা আমরা পাচ্ছি সমানুপাতিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাভিটি দিয়ে কিভাবে কাজ করা হচ্ছে। উপরে যখন উঠাচ্ছে তখন কাজটা ধনাত্মক না ঋণাত্মক, যখন উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে তখন কাজটা ধনাত্মক একটা কাজ হচ্ছে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আর তোমাদের যেহেতু সামনে পরীক্ষা তাহলে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় আসবে সেটা আমি আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আজকে আমরা এতটুকুই রাখবো। তোমাদের পরীক্ষার পরবর্তী সময়গুলোতে আমরা আর একটু বড় ক্লাস দিব। তো আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।